হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর জীবনবিজ্ঞানের মানুষের খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তোমরা তোমাদের বইটা বার করবে। আমি কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দাগ দিয়ে দেবো। তোমরা আমার দাগ দেওয়া দেখে তোমাদের বইয়ে দাগ দিয়ে নেবে। এই প্রশ্নের উত্তরগুলোই তোমরা পড়বে। এগুলো ইম্পর্টেন্ট খুব, যেগুলো দেবো। এই ধরনের ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, বন্ধুরা যাতে দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আজকে পড়াবো মানুষের খাদ্য উৎপাদন, ফসলের বৈচিত্র্য, ফসল উৎপাদন। তুমি কৃষি বিজ্ঞান। আমরা নানা রকম খাবার খাই, তবে কোনোটা আমরা পাই উদ্ভিদ থেকে, কোনোটা পাই প্রাণী থেকে। উন্নত মানের উদ্ভিদজাত প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার জন্য এখানে দেখো কৃষি বিজ্ঞান কাকে বলে, এটা তোমরা আন্ডারলাইন দেবে। কৃষি বিজ্ঞান কাকে বলে দেখো, বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের এই শাখাটাকে আমরা বলি কৃষি বিজ্ঞান। উন্নত ধরনের শস্য ফসল উৎপাদনের পদ্ধতির আবিষ্কার, বেশি দুধ আর উন্নত মানের ডিম আর মাংস পাওয়ার জন্য বিভিন্ন পশু পাখি আমরা পালন করে থাকি, যেমন গরু, ছাগল, ভেড়া, মুরগি। এগুলো থেকে আমরা দুধ, মাংস, ডিম পাই। এবার দেখো কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়। দেখো মাটির ব্যবস্থাপনা, অর্থাৎ মাটিকে ফসল ফলানোর মতো উপযোগী করে তুলতে হবে। আর ফসল উৎপাদন ফল সবজি সাজানোর কাজে লাগে, এমন বিভিন্ন ধরনের চাষ করতে হবে। আর পশুপালন, এগুলো হচ্ছে কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়। এগুলো তোমরা সব আন্ডারলাইন করে নেবে। তারপর দেখো ফসল কাকে বলে, অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ যখন করা হয় তখন ওই উদ্ভিদদের একসঙ্গে বলা হয় শস্য বা ফসল। অনেকটা জায়গা জুড়ে যখন একই ধরনের উদ্ভিদের চাষ করা হয় তখন উদ্ভিদদের একসঙ্গে বলা হয় শস্য বা ফসল। ফসলের বৈচিত্র্য, ফসলের ধরন, বিভিন্ন ধরনের ফসল হয়, এক ধরনের তো ফসল হয় না, বিভিন্ন ধরনের ফসল হয়। যেমন তন্ডুল জাতীয় ফসল, তন্তু জাতীয় ফসল, ডাল জাতীয়, তৈলবীজ ইত্যাদি ইত্যাদি। কন্দ জাতীয়, চিনি পাওয়া যেমন ফসল, বাগানেও চাষ করা হয়, ওষুধ পাওয়া যায় এমন গাছ, মশলা পাওয়া যায়। এবার এখানে তন্ডুল জাতীয় ফসল হচ্ছে ধান, গম, তন্তু হচ্ছে তুলো, পাট, ডাল হচ্ছে বিভিন্ন ধরনের ডাল, যেমন ছোলা, মটর ইত্যাদি। তৈলবীজ বা যেমন ফসল সর্ষে, সূর্যমুখী। কন্দ জাতীয় মাটির নিচে ফলে এরকম ফসল, মানে আলু, আদা। আর চিনি পাওয়া যেমন আখ থেকে চিনি পাওয়া যায়, আখ। বাগানে চাষ করা হয় চা, কফি, এ ধরনের ফসলকে বলা হচ্ছে বাগানের ফসলকে হচ্ছে বাগিচা ফসল। আর ওষুধ পাওয়া যায়, মানে যেসব গাছ থেকে আমরা ওষুধ পাই, যেমন তুলসী, বাসক পাতা, সর্পগন্ধা, এগুলো থেকে আমরা ওষুধ পাই। আর মশলা, যেগুলো থেকে মশলা পাবো, যে গোলমরিচ, আদা, এগুলো তো তোমরা বইয়ে সব আন্ডারলাইন করে রাখবে। এগুলো পড়বে, এগুলো পড়লেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর করতে পারবে। তারপরে দেখো কৃষি বিজ্ঞানেরই আর এক শাখা হচ্ছে উদ্যান বিজ্ঞান। এ ফল সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এই উদ্ভিদ বিজ্ঞানে কী নিয়ে আলোচনা করা হয়? ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। তার ফসলের ধরন, ফসল কি কি? সবজি, ফল, আলংকারিক উদ্ভিদ, ফুল। সবজি টমেটো, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি। তারপরে ফল হচ্ছে কলা, আঙুর, আম, কাঁঠাল, এগুলো হচ্ছে ফল উদাহরণ। আলংকারিক উদ্ভিদ ক্যাকটাস, বোগেনভেলিয়া ইত্যাদি। আর ফুল হচ্ছে গোলাপ, জুঁই, গাঁদা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তারপর যে কোন ঋতুতে হয় তার ওপর
নির্ভর করে ফসলকে দুভাগে ভাগ করে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফসল হয়, সেই জন্য ফসলকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খারিফ ফসল আর একটা হচ্ছে রবি ফসল। এগুলো সব তোমরা আন্ডারলাইন করে দেবে। এবার খারিফ ফসল সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাই এই ধরনের ফসলের চাষ হয়, আর সাধারণত বর্ষার শেষে এই ফসল তোলা হয়। কেমন? এই খারিফ ফসলের উপর নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উপর। এই খারিফ ফসল ফলাতে গেলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উপর নির্ভর করতে হয়। এবার খারিফ ফসল কোনগুলো? ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম, সোয়াবিন, এগুলো হচ্ছে সব খারিফ ফসল। তারপর দেখো এগুলো সব তোমরা আন্ডারলাইন করো। এখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো সব পেয়ে যাবে, বইটা ধরে পড়বে, কোনো অসুবিধা হবে না। দেখো রবি ফসল সাধারণত শীতের শুরুতে অক্টোবর নভেম্বর এই ধরনের ফসলের চাষ শুরু হয়, আর মার্চ এপ্রিল মাসে ফসল তোলা হয়। রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল নয়, বর্ষাকালে এটা নির্ভর করে না। যেমন গম, বার্লি, ছোলা, মটর ইত্যাদি, এরা হলো কয়েকটি রবি ফসল। এগুলো সব তোমরা আন্ডারলাইন দেবে। তারপর দেখো ফসল উৎপাদন করতে গেলে কি করতে হবে? ফসল উৎপাদনের জন্য একজন কৃষক ও চাষিকে বেশ কিছুটা সময় জুড়ে নানা রকম কাজ করে যেতে হয়। একজন কৃষক এই যে কাজগুলো করেন এটাই হলো কৃষিকাজ। তাহলে কৃষিকাজ কাকে বলছে? ফসল উৎপাদনের জন্য একজন কৃষক বা চাষিকে বেশ কিছুটা সময় জুড়ে নানা রকম কাজ করে যেতে হয়। একজন কৃষক এই যে কাজগুলো করেন এটাই হলো কৃষিকাজ। তারপর দেখো মাটি আলগা করে মাটিকে বায়ু চলাচল হলে তা কেঁচো। তার মাটিকে আলগা করে বায়ু চলাচলে কে সাহায্য করে? কেঁচো। আর মাটিতে বাস করে জীবাণুদের বেড়ে ওঠার পক্ষে সহায়ক হয়। কেমন? এরা মাটির জৈব অংশ বা হিউমাস বাড়াতেও সাহায্য করে। এইসব জীবেরা কৃষকের বন্ধুর মতোই কাজ করে। কৃষকের বন্ধু বলা হয়েছে কেঁচোকে, কারণ এরা মাটিকে হালকা করে, বায়ু চলাচল করতে পারে, মাটিকে উর্বর করে তোলে, সেই জন্য কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। মাটিকে বাস করা কিছু জীবাণু মৃত উদ্ভিদ ও প্রাণীদের দেহকে পচিয়ে ওইসব জীবের দেহে নানা যৌগ মৌলগুলিকে মাটিতে মিশিয়ে দেয়। এগুলোই উদ্ভিদের পুষ্টি উপাদান। এগুলো সব তোমরা আন্ডারলাইন দেবে। এখান থেকে পড়বে, আর অন্য কিছু পড়ার দরকার হবে বলে মনে হয় না। তারপর দেখো ভূমিকর্ষণ করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগবে? প্রথম হচ্ছে লাঙল কি? বহু প্রাচীনকাল থেকে চাষের কাজে লাঙলের ব্যবহার হয়। লাঙল কি কাজে লাগে? দেখো জমি চষা, মাটিতে সার মেশানো বা মাটি থেকে আগাছা তুলে ফেলার মতো নানা কাজ লাঙল ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নিড়ানিটা কি? নিড়ানির সাহায্যে চাষের জমি থেকে আগাছা তুলে ফেলা হয়, মাটি আলগা করার কাজ করে। তারপর যে কর্ষকটা কি? বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ ট্রাক্টরের সাহায্যে নেওয়া হয়। ট্রাক্টরের পেছনে লাগানো কর্ষকের সাহায্যে খুব অল্প সময়েই অনেকটা জমি চষে ফেলা যায়। এগুলো প্রশ্নগুলো তোমরা ভালো করে বইয়ে দাগ দিয়ে দেবে, আন্ডারলাইন করে দেবে। এখান থেকেই তোমরা বইয়ে লাইন বাই লাইন পড়বে, দেখবে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। তারপর এখানে চলে আসো বীজ বপন যন্ত্র। এখনকার দিনে অবশ্য জমিতে বীজ বোনার জন্য উন্নত বীজ বপন যন্ত্র ব্যবহার করা হয়। এর সাহায্যে কী হয়? এর সাহায্যে সঠিক দূরত্ব ও গভীরতা বীজ বোনা সম্ভব। বীজ বপন যন্ত্রের সাহায্যে বীজ বোনা হলে বীজগুলো সবসময় মাটি দিয়ে ঢাকা থাকে, ফলে পাখিরা ওই বীজে নাগাল পায় না, সময় ও শ্রমের সাশ্রয় হয়, পরিশ্রম কম হয়। তাহলে বীজ বপন যন্ত্র দিয়ে কী কাজে লাগে? বলতে হবে যে সঠিক দূরত্ব গভীরতায় বীজ বোনা সম্ভব হয়, এর ফলে পাখিরা ওই বীজে নাগাল পায় না। আর এই যন্ত্রের সাহায্যে বীজগুলো বপন করা হলে বীজগুলো সব সময় মাটি দিয়ে ঢাকা থাকে, সময়ও কম লাগে, পরিশ্রমও কম হয়। তারপরে এখানে চলে দেখো, তারপরে সার প্রয়োগ। উদ্ভিদকে ঠিকভাবে বেড়ে ওঠার জন্য কিছু মৌলের, এরাই হলো উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো আবার দু ধরনের হয়। এরা হচ্ছে মুখ্য খাদ্য উপাদান, যেমন CHO, NPK, MGS। আর গৌণ খাদ্য উপাদান এগুলো আন্ডারলাইন করো, APMN, CU, BMO, ZN, CL।
এগুলোই তোমরা পড়বে। তারপর দেখো সার কত রকমের আছে। সার হচ্ছে 2 রকমের সার হয়, যেমন জৈব সার আর অজৈব সার। জৈব সার কি? মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে তৈরি হয় জৈব সার, কেমন? আর অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ। তারপরে চলে আসো জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো। জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। আর মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। জৈব সার মাটির গঠন উন্নত করতেও সাহায্য করে। তাহলে জৈব সার অজৈব সারের থেকে ভালো কেন সেটা তোমরা এটা পড়বে, আন্ডারলাইন করে নেবে। তারপর এখানে চলে আসো সিম্বি গোত্রীয় উদ্ভিদ কোনগুলো? মটর, বিন, ছোলা, ডাল এগুলো। আর রাইজোবিয়াম নামে এক ধরনের মৃতজীবী ব্যাকটেরিয়া। তারপর এখানে চলে আসো মাটির পুষ্টি উপাদানগুলো বজায় রাখার জন্য অনেক সময় মাটিতে নানা রকম মৃতজীবী অণুজীব মেশানো হয় এবং অণুজীব সার। এই সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় আর মাটিকে রন্ধ্রযুক্ত করে বায়ু চলাচল বাড়ায়। তাহলে এই অবধি তোমাদের আজকে আলোচনা করলাম। তোমরা আমি যেভাবে পড়ালাম, দাগ দিলাম, সেগুলো আন্ডারলাইন করে নেবে, বইয়ে ওইভাবেই পড়বে। আর কোনো হেল্পের তোমাদের দরকার হবে না, বইটাই ভালো করে পড়বে। আর এই ধরনের ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরপর সব ভিডিওগুলো দেব, তখন তোমরা পেয়ে যাবে। আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না, ঠিক আছে? আজকে এখানে আমি ভিডিওটা শেষ করলাম।